ওয়াকফই আছে, আর কিছু নেই। আচ্ছা বলছি, ওয়াকফ নিয়ে বিধানসভাতে একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে। 30 তারিখ দেখা যাচ্ছে যে রানী রাসমণিতে মুখ্যমন্ত্রী থাকবেন ওয়াকফ নিয়ে মানে সভাতে। 28 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা সমাবেশ করবেন। আর তার পাশাপাশি বিরোধীরা আজকে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছে যে আরো 15 দিন সময় দেওয়া হোক, কারণ জেপিসির এখনো কাজকর্ম শেষ হয়নি। ওয়েস্ট বেঙ্গলে জেপিসির আসার কথা ছিল, এখানকার মানুষের মতামত নেওয়ার কথা ছিল, কিন্তু জেপিসি ওটা পোস্টপোন করে দিয়েছে। এখানকার মানুষের মতামত নেয়নি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। এবার হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে ওয়াকফ নিয়ে। কারণ হচ্ছে ওয়াকফটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত, মুসলিমদের মন পেতে হবে। সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, যেন কত কী করছিল, সে ধরনের দেখাবে। শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। পশ্চিমবাংলায় এই ধরনের ওয়াকফ সম্পত্তি আছে যেগুলোকে পশ্চিমবাংলা এখন যে সরকার চলছে, অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক বিঘা বিঘা কবরস্থান আছে, 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে। ওগুলোকে উদ্ধার করুক আগে, তারপরে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ওয়াকফ নিয়ে আন্দোলন করুক। আর সাউথের একটা স্টেট তো অলরেডি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তাদের অ্যাসেম্বলি থেকে। আমরাও চাইছি আমাদের পশ্চিমবাংলা থেকে এই ধরনের কিছু আপনার মুভ হোক। অবশ্যই এটা তো ফান্ডামেন্টাল রাইটসের উপর আঘাত দেওয়া হচ্ছে। আর্টিকেলের 14, 15, 25, 26, 30 এগুলোর উপর আঘাত দেওয়া হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রতিবাদ করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই ওয়াকফ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন? পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট, এখানে সবথেকে বেশি। কিন্তু সবথেকে বেশি লুট এখানে ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে এই তৃণমূলের আমলে। এগুলো উদ্ধারের কথা বলছে না কেন? টিপু সুলতানের পরিবারের কবরস্থান লুট হয়ে যাচ্ছে, সেখানে প্রাসাদ সম বাড়ি বানিয়ে দিচ্ছে, অনেক কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দিচ্ছে যেগুলো ওয়াকফকৃত সম্পত্তি। অনেক আপনার পাকি স্ট্রিট, আপনার পার্ক সার্কাস, বেনিয়াপুকুর, এই সমস্ত এলাকায় ভ্যালুয়েবল প্রপার্টি আছে ওয়াকফের, সেগুলো শাসক দলের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে দখল করে প্রমোটিং করছে। এগুলো বন্ধ হবে না। একটা ইস্যু শুধু বিজেপির বিরুদ্ধেরা বলতে পারবে এবং মুসলিম মন পাওয়ার জন্য এই রাস্তাঘাট এগুলো করছে। দেখুন, আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে ডিমান্ডটা রেখেছিলাম আমরা সেটা ফুলফিল করতে পারিনি বলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। উপনির্বাচনে আমরা যে দাবি করে রেখেছিলাম সে দাবির সাথে কিছুটা সহমত হয়েছে, ফলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। 2026 নির্বাচন আসছে, আমরা যে জায়গায় সিটগুলো প্রার্থী দিতে চাইবো, আলোচনা হবে, সেগুলো যদি ছাড়ে অবশ্যই জোট হবে, অন্যথায় ভাবতে হবে আমাদেরকে। দেখুন, ভোট পাওয়ার জন্য আমরা কিন্তু মিছিল করিনি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে আপনার তিলোত্তমা বিচার পাক, তার পরিবার বিচার পাক, এবং যে অন্যায় হচ্ছে হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ চলছিল সেগুলোকে বন্ধ হওয়া দরকার। এই লক্ষ্যে আমরা প্রতিরোধ করেছি, মিছিল করেছি। এটা লক্ষ্যে যদি কেউ ভোটের লক্ষ্যে যদি কেউ করে থাকে তারা বলবে। তবে একটা জিনিস আমি দেখছিলাম, রেজাল্ট যখন হচ্ছিল স্বাভাবিকভাবে আমরা পরাজয় স্বীকার করছি। কারণটাও আমরা জানি কিভাবে সন্ত্রাস হচ্ছে, নির্বাচন কীভাবে প্রহসনে পরিণত হয়েছে। তারপরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে, যে আরজি কর নিয়ে শিক্ষা হলো না, এ নিয়ে শিক্ষা হলো না, ও নিয়ে শিক্ষা হলো না বলে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব আরও বেশি বেশি পার্টি ক্লাস করুন, মানুষের কাছে পৌঁছান, মানুষকে সজাগ করুন, তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন। একটা কথা বলুন তো, যে বাম করছে, কংগ্রেস করছে, পার্টিকুলার আমি কাউকে বলছি না, যেই করছে কেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা, মানুষকে সচেতন যতদিন না করতে পারবেন এই ধরনের ভোট চুরি হবে। আর ভোট চুরি আমরা আটকাতে পারছি না, আমরা সাধারণ ভোটারকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছি, সমালোচনা করছি, এগুলো রাজনৈতিক দলের কাম্য নয়। না, ভোটারদের যে ভোট পাচ্ছেন না, দেখুন, আমি কে কাকে মাইলেজ দিচ্ছে, কে ব্যাকফুটে যাচ্ছে সেটা আমি চর্চা করছি না। আমার চর্চার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলন করেছি ভোটে প্রতিফলন হওয়ার জন্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা আবার তিলোত্তমাকে নিয়ে আন্দোলন করেছে হয়তো অনেকে তাদের মধ্যে আছে
হচ্ছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে আরও গ্রাসরুট লেভেলে গিয়ে তাদেরকে বোঝানো, এবং সাথে সাথে যে সন্ত্রাস সংগঠিত হচ্ছে শুধুমাত্র অপোজিশন আটকাবে এটা নয়, সাধারণ মানুষ কীভাবে রাস্তায় নেবে আটকায় তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে। বলছি একটা বিষয় যে এই প্রভাব মানে আর্যিকরের প্রভাব তো পড়লো না জেলারগুলোতে, তাহলে সেক্ষেত্রে সংগঠন তো নেই, যতই ভোটের জন্য না লড়ুন সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতেও তো আপনারা কার্যত অপারগ। আইএসএফ বলুন, সেটা বামেরা বলুন বা অন্যান্য পার্টিগুলো বলুন, কংগ্রেস। আমরা যেখানে কন্টেস্ট করেছি সে বার্তা আমরা পৌঁছেছি, যে অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পৌঁছেও গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ যে ভোটটা দেবে সেই ভোট দেওয়ার জায়গাটা শাসক করে দিচ্ছে না, বরঞ্চ সেটাকে কুক্ষিগত করে রেখেছে। উন্নয়নের এত বন্যা বইছে, সেই জন্য বিরোধীদের বিভিন্ন এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকানো হচ্ছে। উপনির্বাচনে 90%-এর উপরে ভোট পড়ছে 40টার অধিক সিট মানে বুথে, আর আমরা আপনার হাড়োয়াতে 37টা সিটের 37টা বুথের রিপোলিংয়ের দাবি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওখানকার যিনি এআরও স্যার ছিলেন, জানি না তিনি একটাও আমাদের মানে যে আমরা যে অভিযোগ করেছিলাম সেটাকে গ্রহণ করেনি। ফলে যখন রেজাল্ট দেখছেন দেখবেন 1400 ভোট টোটাল ভোট আছে, সেখানের মধ্যে 1200 কোনো জায়গায় 600 ভোট আছে, তার মধ্যে 500 এই ধরনের ভোট শাসক পেয়ে যাচ্ছে। আজকের দিনে এটা পাওয়া অসম্ভব। ভোটারদের সমালোচনা কারা করছেন সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে? যারা ভোটারদের সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা। মানে কারা? কোনো নির্দিষ্ট দল তো নয়। নির্দিষ্ট দলের পক্ষ থেকে হচ্ছে না, কর্মী সমর্থকরা করছেন, ভোটার সমর্থকরা কোন দলের জন্য? সেটা খুঁজলেই পাবেন। আপনারা নাকি বুথ লেভেলের রাজনীতি করেন না, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করেন, তার জন্য ভোটের ফলাফল এইসব। দেখুন, বুথ লেভেলের রাজনীতি করি কি করি না, হাড়োয়ার উপনির্বাচনের ভোটের দিন সকালে আপনারা বুঝতে পেরেছিলেন, দাঁতপুরের মতো যেখানে সন্ত্রাস কবলিত এলাকা করে রাখার পরও আমরা আমাদের পক্ষ থেকে প্রায় 12 থেকে 15টা বুথে আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি এবং এজেন্টরাও রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে যারা প্রশাসনের সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা করেনি, উল্টে গুন্ডা মস্তানদেরকে ওখানে সহযোগিতা করেছে। তা বুথ লেভেলে আমরা সংগঠন করছি, আমাদেরকে এই বার্তাটা দেওয়া আপনাদের মনে হয় বা যারা দিচ্ছেন তাদের বলবো নিজেদের চরকাতে একটু তেল দিক তারা। দেখুন, ফিরহাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ কণ্ঠাস হয়ে উঠছেন। ফিরহাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন, আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে। ফলে আবার মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে ওঠার জন্য এই ধরনের কথা বলছে। দেখুন, আইএসএফ সমাজ বাঁচানোর জন্য রাজনীতির ময়দান এসেছে। যারা বিগত দিনে ধরনের বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত আছে তাদেরকে আইএসএফে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। বলছি কখনো কখনো আপনারা বামেদের সঙ্গে আসলে সমঝোতা করে লড়াই করেন, কখনো আবার আলাদা করেন। যখন আলাদা করেন তখন বামেরা খারাপ আর বামেদের চোখে আইএসএফ খারাপ। আবার যখন সমাজ পরে হাত ধরেন তখন বামেদের মতন ভালো দল হয় না, আইএসএফের মতনও ভালো দল হয় না। এরপরে মানুষ কেন আপনাদের বিশ্বাস করে? লোকসভা নির্বাচনে আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করতে চেয়েছিলাম, যে কটা সিটে শেষ পর্যন্ত কন্টেস্ট করতে চেয়েছিলাম, সিপিএম তথা লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদেরকে ছাড়া তাদের জন্য হয়তো অসম্ভব হয়ে গিয়েছিল। ফলে তারা আমাদেরকে সিট ছাড়েনি, আর যে কটা সিট ছাড়তে চেয়েছিল আমাদের কাছেও সম্মানজনক ছিল না। ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। উপনির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম আমাদের মনের মতো আমরা সিট পেয়েছি এবং বামেরাও সেই সিট ছেড়েছিল, ফলে একসাথে লড়াই করেছি। তবে আমি একজন পার্টির চেয়ারম্যান হিসাবে বলছি, যখন একসাথে লড়াই করতাম তখন খুব ভালো, আর যখন লড়াই করিনি খারাপ, এই ধরনের মন্তব্য আমার মুখ থেকে বার হয়নি। এটা হয়তো সিপিএম বা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই কারো যদি করে থাকতে পারে, এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকে তাদের বাইট নেবেন। না, আমি ওই ধরনের মন্তব্য করিনি। না, এই ধরনের মন্তব্য আমাদের স্টেজ থেকে এই ধরনের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের বামেদের বর্ষিয়ান লিডার শুধু নয়, পশ্চিমবাংলার একজন সিনিয়র মোস্ট লিডার, তার সম্পর্কে আইএসএফের কোনো স্টেজ থেকে তার সম্মানে আঘাত লাগবে, তাকে নিয়ে সমালোচনা হবে, এই ধরনের মন্তব্য আমরা করিনি। যে সিপিএমের বন্ধু কে হতে পারে সেটা আরও ভালোভাবে বোঝা উচিত। আপনাদের সঙ্গে থেকে তাও হাড়োয়াতে আপনারা এতগুলো ভোট পেয়েছেন, পেরেছেন, কিন্তু এত ভোট পেয়েছেন, এই বন্ধু বাছাই করতে সিপিএমের ভুল হচ্ছে। কখনো কংগ্রেস, কখনো কখনো ও, মানে আপনি একজন কী বলবেন? সিপিএম কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করবেন, ওটা তো আমি বলে দিতে পারি না মোহাম্মদ সেলিম সাহেবদেরকে। ওটা তারাই নির্দিষ্ট করুক, তারাই ভাবুক।
তবে আমাদেরও আরও আলোচনা পর্যালোচনা করতে হবে হারোয়া সিটকে নিয়ে, কারণ হারোয়া সিটে আমাদের 2% ভোট কমেছে। যখন আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম তখন প্রায় 15% ভোট পেয়েছিলাম। আমরা এখন লেফট ফ্রন্টকে সাথে নিয়ে লড়াই করে সেখানে 12.5% মতো ভোট, প্রায় 2-3% আমাদের ভোট কমেছে। এটা নিয়ে বুথভিত্তিক আমাদের এখন স্টাডি করা সম্ভব হয়ে ওঠেনি স্বল্প সময়ের মধ্যে, তো আমরা এটাকে নিচ্ছি। এটা নিয়ে কেন কমছে, কোন বুথে কমেছে, না বুথে কমেছে, লেফট যে বুথে ভোট পেয়েছিল 2024 লোকসভা নির্বাচনে, ওখানে কালীপদ আপনার নিরাপদবাবু দাঁড়িয়েছিলেন, সেগুলো আমাদের এখন মানে নিয়ে স্টাডি করার সময়, স্টাডি করলে স্টাডি করার পরে বলতে পারবো না। আমি ওটা একবারের জন্য বলছি না যে না, দেখুন আমি একবারের জন্য বলছি না, নিজেদের ভোটটাও কমে যাচ্ছে, বামেদের ভোট আসছে না, সিপিএমের ভোট আসছে না, তাহলে লেফটের সঙ্গে আমি একবারের জন্য এখানে বললাম না যে বামেদের ভোট আসেনি, ওটা গবেষণার বিষয় আছে, স্টাডির বিষয় আছে, সেগুলো আমরা দেখব, বুথভিত্তিক রেজাল্ট দেখব, 2024 লোকসভা নির্বাচন দেখবে এবং 2024 উপনির্বাচন দেখব, দুটো মিলিয়ে দেখা যাবে যে আমাদের কোন জায়গায় এটাকে পাথেয় করে 26 রূপরেখা অবশ্যই তৈরি হবে। আমরা যদি খুব সহজ অঙ্ক বলি, আপনারা যে ভোট পেয়েছিলেন সেই ভোটটা কমে গেল, তাহলে এক হতে পারে আইএসএফ এর যারা ভোট দিয়েছিল তারা আপনাদের এবার ভোট দিল না, দুই হতে পারে লেফটের কোনো ভোট আপনারা পেলেন না, আইএসএফ তাদের মতন ভোট দিয়েছে, আর তিন হতে পারে যে লেফটের সঙ্গে যেহেতু আপনারা হাত মিলিয়েছেন তাহলে আইএসএফ এর একটা অংশ আপনাদের উপর খুশি না, তাই তারা এবার ভোট দিল না। এই তিনটের বাইরে তো কোনো মহাকাশ না, এই তিনটের মধ্যে কোনটা রকেট সায়েন্স নয়, এটা তিনটের মধ্যে কোনটা সঠিক যতক্ষণ না আমরা গবেষণা করছি, ওটাখানে স্টাডি করছি, যতক্ষণ না আমরা রিপোর্ট বানাতে পারছি তার আগে বলতে পারবো না। অবশ্যই আপনাদের বলি এটা নিয়ে কিন্তু আমরা রিপোর্ট আকারে প্রকাশ করবো এবং মিডিয়ার মাধ্যমে। এবং আপনারা ভাবছেন যে লেফটের সঙ্গে যাওয়াটা ঠিক হলো না, ভাবা কে কখন বলছি আমরা, না বলছেন মানে ভাবছেন না, কোনো প্রশ্নই আসছে না এখানে। লেফটের সঙ্গে গেলে ভোট কমবে, আবার লেফটের সঙ্গে প্রত্যেকের হ্যাঁ ছাপছে, দেখুন কার সাথে যাবো না যাবো এখনই তো বলবো না, তৃণমূলের সঙ্গে যাবে, তৃণমূল বিজেপির সাথে কোনো যাওয়ার প্রশ্নই আসছে না। বলছি যে সিপিএম এর সঙ্গে গিয়ে ভালো হলো না, ভুল হয়ে গেল, চাকরি চলে যাবে না, হয়ে গেল, আপনাদের ভুল হয়ে গেল, তথ্য দেখে বলতে হবে, তার আগে সম্ভব নয়। কংগ্রেসের সাথে যাওয়াটা ভুল হচ্ছে, সেই কারণে আপনারা দেখুন আমি সিপিএম এর উপরে আমার কংগ্রেস ছিল না তো, কংগ্রেস তার মতো করে লড়াই করেছিল এবং ওখানে প্রায় 4000 মতো ভোটও পেয়েছেন কংগ্রেস ওখানে। সিপিএম এর সংস্পর্শে থাকছে আপনি বিশ্বাস করেন? দেখুন আপনি আমাকে যতটাই চেষ্টা করবেন হেডলাইন বার করার, আমি তো আজকে হেডলাইন দেবো না, আপনি পারবেন কিভাবে? যেদিন মুড থাকবে হেডলাইনে সেদিন দেবো, চাপ নেই। ব্রিগেডের যে লোকটা সিপিএম এর সমাবেশে থাকে তাদের ভোটের বাক্সে দেখা যায় না, আপনারা কি বা মানুষ কি বিশ্বাস করতে পারছে না সিপিএমকে, তার জন্য কি ভোট দিচ্ছে না? মানুষ যথেষ্ট বিশ্বাস করছে, অপোজিশনকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইসিআই ব্যর্থ হচ্ছে মানুষের ভোটাধিকার যে প্রয়োগের যে স্বাধীনতা আছে সেটা প্রয়োগ করাতে ব্যর্থ হচ্ছে। ইসিআই এই উপনির্বাচনে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। শাসক দল তার প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে তো চেষ্টা করছে আটকানোর, কিন্তু ইসিআইয়ের হাতে যে ইলেকশন কন্ডাক্ট করার যে দায়িত্ব আছে এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো, মানুষের মতামত সম্পূর্ণভাবে প্রয়োগের যে জায়গাটা আছে সেটা করে দিতে পারছে না। ফলে ব্রিগেড বলুন বা অন্য মিটিং মিছিল বলুক, মানুষ যাচ্ছে, মানুষ ভোট দেওয়ার জন্য বার হচ্ছে, কিন্তু ভোট দেওয়ার জন্য বার হচ্ছে, ভোট কেন্দ্রে তো পৌঁছাতে দিচ্ছে না। ভোট কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব কার? ইসিআই, কিন্তু ইসিআই সেটা ইনশিওর করতে পারছে না। সঙ্গে 16-তে থাকবেন, 26-এ থাকবেন কিনা ভেবে দেখবেন, মানে এই রিপোর্ট পাওয়ার পর গবেষণা করে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজকে আমি হেডলাইন দেবো না তো আপনাদেরকে। আমি বলছি এইটা বলেন, এটা তো স্টেট প্রশ্ন যে 26-এ সিপিএম এর সঙ্গে জোট 26-এর মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে এখনই আমরা বলে দিতে পারি না কার সাথে থাকবো। উপনির্বাচনের থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এটা 6টা ছিল, ওটা 294টা। স্বাভাবিকভাবে 294টা যখন কয়েকশো গুণ বেশি, 6টার থেকে কয়েক গুণ মানে বেশি হবে, তো সুতরাং সেটাতে কয়েকশো গুণ বলাটা আমার ভুল হয়েছে, আমি এটাতে করছি। তো স্বাভাবিকভাবেই 26-এ কার সাথে থাকবো সেটা সময় কথা বলবে। তবে একটা কথা বলে দেখি, একটা নিশ্চিত করে রাখি, বিজেপি তৃণমূলেরকে কোনো মতেই ভাবে তাদের সাথে যাওয়ার প্রশ্ন আসছে না এবং তাদেরকে কিভাবে দুর্বল করা যায় সেই চেষ্টা সর্বাধিকভাবে করবো। বামেদের সঙ্গেও যাবো এরকম কথাও আপনারা এখনই বলতে পারছেন না, বামেরাও তো বলতে পারবে না কার সাথে থাকবে 2026-এ, কংগ্রেসের সাথে থাকবে কি থাকবে না কোশ্চেন করলে তারা কি বলতে পারবে না? শুভঙ্কর বাবুকে কোশ্চেন করলে যে ভাই আপনারা বা সাহেব আপনারা 2026-এ কার সাথে যাবেন, তৃণমূলের সাথে মানে জুড়ে যাবেন না আপনার লেফটের সাথে যাবেন?
অবশ্যই অবশ্যই হ্যাঁ, কিন্তু কংগ্রেসের এই যে অধীর চৌধুরী সরে গেল, তারপরে আরেকজন নতুন এলো। কিছু মানে ওর জন্য কোনো এফেক্ট পড়ছে কংগ্রেসের ক্ষেত্রে? দেখুন, অধীর রঞ্জন চৌধুরীর ব্যাপারে, কংগ্রেসের শুভঙ্কর বাবুর ব্যাপারে আমি তো ডিসিশন দিতে পারি না। আমি যদি বলি আপনার অধীর রঞ্জন চৌধুরীর পরিবর্তে শুভঙ্কর বাবু এসেছে, কংগ্রেসে লাভ লস হয়েছে, ওতে কি এআইসিসি কি আমার কথা শুনে নেবে? সুতরাং আমার এখানে মন্তব্য করাটাই মনে হয় ভুল হবে। রাজনৈতিক নেতা হিসেবে আপনার কোনো এ থাকতে পারে না? একটা কথা বলতে পারি, আপনার অধীর রঞ্জন চৌধুরী যতটা অ্যাগ্রেসিভ মমতা ব্যানার্জি বা তৃণমূলের বিরুদ্ধে, হয়তো শুভঙ্কর বাবু অতটা অ্যাগ্রেসিভ নয়, কিন্তু বিরোধী। এটা বলতে পারছি না আমি, ভিতরকার খবর। হ্যাঁ, বলছি একটা আদানি ইস্যুতে আজকে লোকসভা আবার নতুন করে মাথা ছাড়া করেছে। আদানি ইস্যু। আদানি অত বড় বড় জায়গায় আমি পৌঁছাতে পারবো? হ্যাঁ, তুমি তো বল। ছোট্ট মানুষ আমি। হ্যাঁ, আদানি issue। আমার একটা সিঙ্গেল কোশ্চেন কিছু বলো। বলছি আদানি ইস্যুতে লোকসভার অভ্যন্তরে সরব ইস্যু। ঠিক আছে, আজকে শুরু থেকেই এই কামড়োলটা দেখা যাচ্ছে লোকসভার অভ্যন্তরে। কিভাবে দেখছেন? অবশ্যই যে কাজ করেছে জাতীয় স্তরে আমাদের দেশের মান ডুবিয়েছে। আমেরিকার একটা সেশন কোর্ট তাকে যেভাবে ভৎসনা করেছে, শুধুমাত্র আদানি এতে ভর্ষিত হয়নি, আর দেশ ভৎসনার সম্মুখীন হতে হয়েছে। আর এই আদানি আম্বানি এই শিল্পপতিরা মোদির বন্ধুরূপে পরিগণিত আমরা দেখতে পাচ্ছি। সেই নিয়ে চর্চা হওয়া দরকার। আগামী দিনে আমাদের কার্যক্রমের দ্বারা দেশের মাথা না হ্যাট হয়, সেটা নিয়ে অবশ্যই চর্চা হওয়া দরকার লোকসভার মধ্যে। সেটাকে এড়িয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। বিজেপি সবরমতী এক্সপ্রেস দেখতেই যাচ্ছে, গুজরাট দাঙ্গার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। বিজেপির কাজ আর কি আছে তাছাড়া? ধর্ম নিয়ে করতে হবে, মসজিদ মন্দির, আর এগুলো নিয়ে মানুষকে করতে হবে। কাজের কাজ কি আছে? প্রধান বিরোধী দল। আর আজকে পারফরমেন্স দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে 2-4 জন বিধায়ক ছাড়া আর দেখুন, খুঁজে পাচ্ছেন তাদেরকে? প্রধান বিরোধী দল যেটা দরকার সেটা আছে কোথায়? আজকে পশ্চিমবাংলার ছাত্র সমাজ আছে কোথায়? রাস্তায় বসে আছে, চাকরি নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে, রেশন মানুষ নিয়মিত পাচ্ছে না, বেকারত্বের শীর্ষে চলে যাচ্ছে। তা নিয়ে কোনো চর্চা নেই, তা নিয়ে কোনো প্রতিবাদ নেই। টাইমটা তো পাস করতে হবে না। শুভেন্দু একমাত্রটা বলছি না, বেশ কয়েকজনকে দেখছি বিরোধী হিসাবে, তাদের পারফরমেন্স ছাড়া খুঁজেই পাচ্ছে না। তালিকায় কে কে আছে না? তবে যেটা আমি একটা কথা বলি, আপনি নোট করতে পারেন, লিডার অফ অপোজিশন হিসাবে যে ভূমিকা নেওয়া দরকার শুভেন্দু অধিকারী মহাশয়, সেটা কিন্তু ক্রমশ দেখছি পিছিয়ে যাচ্ছেন। লিডার অফ অপোজিশন হিসাবে শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির লিডার নয়, পশ্চিমবাংলার সমস্ত বঞ্চিত মানুষের লিডার হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুভেন্দু অধিকারী মহাশয় নির্দিষ্ট একটা দলের বা নির্দিষ্ট একটা ধর্মের এখন প্রতিনিধি হয়ে ওঠার চেষ্টা করছেন। এটা ওনার কাছ থেকে বাংলার মানুষ আশা করেনি।